চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। সরকারের কার্যক্রম আশা জাগানিয়া, কিছু ক্ষেত্রে উদ্বেগজনক। সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য 1 মাস খুবই অল্প সময়। এই সরকার রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অধীন অনুষ্ঠিত একটি নির্বাচনের মাধ্যমে এসেছে। সরকারের প্রতি মানুষের প্রত্যাশা বেশি, তাই মূল্যায়নের জন্য এই সময় খুবই কম। শুরুর দিকের কাজ দেখে আগামী দিনগুলো সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। সরকারের ইতিমধ্যে গৃহীত কার্যক্রম আশা জাগানিয়া, আবার কিছু ক্ষেত্রে উদ্বেগজনকও বটে। সংসদ সদস্যরা বিনা শুল্কে গাড়ি ও প্লটের মতো সুবিধা নেবেন না, এমন ইতিবাচক দৃষ্টান্ত আশা জাগায়। সরকারের ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড দেওয়া, খাল খনন, কৃষক কার্ড দেওয়া ও গাছ লাগানোর উদ্যোগ চলমান। সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে তৎপর, যা দেশবাসীর মধ্যে আশার সঞ্চার করছে। ষষ্ঠীতে শুরু ঈদযাত্রা, বাস ট্রেনে বাড়তি চাপ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা নবীনগর সড়কের প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতির যানজট দেখা যায়। অন্যদিকে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ষষ্ঠীতে যাত্রা শুরু হয়েছে। সড়কপথে উত্তর ও সিলেটের পথে কিছু স্থানে ধীরগতি থাকলেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এদিকে সময়মতো ট্রেন ছাড়লেও আসন সংখ্যা মাত্র 35,000, আজ ও আগামীকাল ভিড় বাড়তে পারে। পরিবহন খাত বলছে, ঈদের আগের 4 দিনে ঢাকা ছাড়েন 1,20,00,000 মানুষ। সেই হিসাবে ঈদের সময় প্রতিদিন গড়ে বাড়ি যান 30 লাখ মানুষ, যেখানে ঢাকাকেন্দ্রিক গণপরিবহনগুলোতে বড়জোর দিনে 22 লাখ মানুষ পরিবহন করা সম্ভব। কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত 408। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলায় 408 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। স্থানীয় সময় রাত 9টা নাগাদ মাদকাসক্তদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্রে এই হামলা চালানো হয়। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। তালেবান সরকারের উপমুখপাত্র জানিয়েছেন, হামলায় 400-র বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 250 জন আহত হয়েছেন। কাবুল জালালাবাদ মহাসড়কের হাতখিল নামক এলাকায় এই নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি অবস্থিত। তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রোবায়েত। তার অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে রক্ষার চেষ্টা হয়েছিল। তাজুল ইসলাম এ মামলায় ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধেও ব্যবস্থা নেননি বলে অভিযোগ করা হয়েছে। লারিজানিসহ 2 নেতাকে হত্যা। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ও আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, আলাদা হামলায় এই 2 নেতাকে হত্যা করা হয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের 10 শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হলেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর লারিজানি ইরানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা, যাকে হত্যা করা হল। ইরানের 2 নেতাকে হত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি তেহরান। ইরান সরকারের দাবি, লারিজানিকে হত্যা ইরানের সরকার পতনের জন্য দেশটির জনগণের সামনে বড় সুযোগ এনে দিয়েছে। পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অস্ট্রিয়ার ভিয়েনায় ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2 দেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে লর্ড হ্যানসন একমত পোষণ করেছেন। এছাড়া বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার পরিকল্পনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2 দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পুলিশের অভিজ্ঞতা ও পেশাদারত্বের উদাহরণ তুলে ধরে বাংলাদেশ পুলিশের কৌশলগত সংস্কারে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা কামনা করেন। ধর্ষণ প্রতিরোধ ও বিচারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত। ধর্ষণের ঘটনা প্রতিরোধ এবং এসব মামলার বিচার প্রক্রিয়া জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার কথা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, ধর্ষণের মামলাগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তির বিষয়ে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ে আরও শক্তিশালী করা হবে। নারীর প্রতি সহিংসতা মামলার বিচারের জন্য আলাদা আদালতগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কৃষি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পয়লা বৈশাখে 11 উপজেলায় কৃষক কার্ড বিতরণ শুরু হবে। আগামী পয়লা বৈশাখে অর্থাৎ 14 এপ্রিল একসঙ্গে 11টি উপজেলার কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম ধাপে এই উপজেলাগুলোর ২১,৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। টাঙ্গাইল সদর উপজেলাসহ অন্য ১০টি উপজেলা হল বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুর নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, মৌলভীবাজারের জুড়ি এবং পঞ্চগড়ের ২টি উপজেলা। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ের জন্য প্রণোদনা হিসেবে বছরে ২,৫০০ টাকা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য ক্রয় করতে পারবেন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন দেবে জামায়াত, শফিকুর। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের ও মানুষের কল্যাণে এই প্রকল্প বাস্তবায়নে জামায়াত সবকিছু করতে প্রস্তুত। গতকাল মঙ্গলবার ঢাকা ১৫ আসনের একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, অতীতে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন না হওয়ার কারণ সবাই জানে এবং জামায়াত সেই ধারা থেকে বেরিয়ে আসতে চায়। তিনি আরও বলেন, চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। জামায়াতের আমির চীনের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবং এই অঞ্চলে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার কথা বলেন। তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না, ফলে মজুত ধরে রাখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে, যা কমার কোনো লক্ষণ নেই। রেশনিং তুলে নেওয়ার পরেও গ্রাহকেরা তেল মজুত করার জন্য ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন। সরকারি সংস্থা বিপিসি ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত দৈনিক তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিয়েছে। ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত আগের বছরের চেয়ে ডিজেল ১০% এবং পেট্রোল ও অকটেন ১৫% বেশি সরবরাহ করা যাবে। বিপিসি সূত্র বলছে, সরবরাহ করা জ্বালানি তেলের মধ্যে প্রায় ৬৫% ডিজেল, যা মূলত কৃষি, শিল্প কারখানা ও গণপরিবহনে ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর আতঙ্কে তেল বিক্রি বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাক মোটরসাইকেলে সংঘর্ষে শিশুসন্তানসহ দম্পতি নিহত। ঈদের ছুটিতে কর্মস্থলে থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসন্তানসহ দম্পতি নিহত হয়েছেন। লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার এবং তাদের ৪ মাস বয়সী ছেলে আবদুল্লাহ আল হুজাইফা। টাঙ্গাইলে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ আরও ৩ জন নিহত হয়েছেন। ধনবাড়ী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন অটোরিকশার চালক এবং অন্য ২ জন যাত্রী ছিলেন। কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রংপুর কুড়িগ্রাম মহাসড়কে তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় সংসদ সদস্যের পায়ের এবং কোমরে আঘাত লেগেছে। দলান্ধদের পোস্টিং দিয়ে খুশি করার ব্যবস্থা নিয়েছে সরকার। জামায়াতে ইসলামী বলছে, সরকার দলীয় লোকদের বিভিন্ন পদে বসিয়ে খুশি করার ব্যবস্থা নিয়েছে, যা নিন্দনীয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম প্রশাসকদের নিয়োগ এবং ৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকার বিরোধী দলের সঙ্গে সমন্বয় করে ভূমিকা না রাখলে আন্দোলন মাঠ এবং সংসদ উভয় স্থানেই চলবে। গতকাল মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল হালিম বলেন, দেশের ১১টি সিটি কর্পোরেশন ও ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক রীতির পরিপন্থী। তিনি আরও বলেন, সরকার স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে ৬টি সিটিতে ২২ ফেব্রুয়ারি এবং ৫টি সিটিতে ১৪ মার্চ প্রশাসক নিয়োগ দিয়েছে। জামায়াত নেতা ৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি চেয়ারম্যান পরিবর্তনের বিষয় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নতুন নিয়োগ নিয়ে সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের নেতার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী ২টি দেশের মাধ্যমে তেহরানের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। ইরানের ওই কর্মকর্তা জানান, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মুজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান দেখিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হাঁটু গেড়ে বসে পরাজয় মেনে নিচ্ছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ শান্তির জন্য এটা সঠিক সময় নয়। ইরানের ওপর হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর ওপর পাল্টা হামলা হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল। ন্যাটোকে ট্রাম্পের হুমকি বোঝাচ্ছে ইরান নিয়ে তার স্পষ্ট কৌশল নেই। যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক কৌশলের অভাব এখন উন্মোচিত হয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলের জন্য যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জাপানসহ অন্যান্য দেশকে নৌ সুরক্ষা কার্যক্রমে অংশ নিতে ট্রাম্প আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর হামলা চালালেও এর সম্ভাব্য পরিণতি কী হতে পারে, তা হোয়াইট হাউস পুরোপুরি অনুমান করতে পেরেছে বলে মনে হয় না। ইরান দীর্ঘস্থায়ী প্রতিরোধের জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি তার উত্তরসূরি হিসেবে ৪টি স্তরের নাম ঠিক করার নির্দেশ দিয়েছিলেন। লয়েডস লিস্ট জার্নাল অনুযায়ী, এ পর্যন্ত ১৬টি জাহাজে হামলা হয়েছে এবং তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাচ্ছে না। যে কোনো কার্যকর সুরক্ষা অভিযানের জন্য ৮ থেকে ১০টি ডেস্ট্রয়ার প্রয়োজন হতে পারে। তবে এটি দিয়েও মাত্র ৫ থেকে ১০টি জাহাজকে সুরক্ষা দেওয়া সম্ভব, যেগুলো প্রতি ১.৫ দিনে একবার যাতায়াত করবে। সহায়তার জন্য ট্রাম্পের আহ্বানে অন্যান্য দেশের সাড়াও খুবই সীমিত।
ইরান যুদ্ধ নিয়ে মিত্রদের রাজি করাতে কূটনীতিকদের নির্দেশ। ইরান ও ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারকে রাজি করাতে বিশ্বজুড়ে মার্কিন কূটনীতিকদের নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন কূটনীতিকদের এই বার্তা 20 মার্চের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর উপযুক্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে বলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে বিভিন্ন দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আরও 2 বিষয়ের ওপর নির্ভর করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শেষ পর্যন্ত কিভাবে দেখা যাবে তা আরও 2টি বিষয়ের ওপর নির্ভর করবে বলে মনে করেন সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। পঞ্চদশ সংশোধনী মামলায় কী রায় হয় এবং গণভোটে পাস হওয়া 48টি বিষয়ের ওপর এটি নির্ভর করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। আপিল বিভাগের সর্বশেষ রায় ঐতিহাসিক উল্লেখ করে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, এই ব্যবস্থা আমাদের গণতন্ত্রের জন্য অপরিহার্য। ঈদের আগেই আসছেন 200 বাংলাদেশি। ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে কয়েক বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 19 মার্চ প্রায় 200 বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে। জানা গেছে, ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকের জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। প্রথমে তাদের সড়কপথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, 2 ধাপে প্রায় 300 বাংলাদেশিকে ইরান থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। 19 মার্চ আজারবাইজান থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে প্রথম দফায় প্রায় 200 জনকে ফিরিয়ে আনা হচ্ছে। 18 দিনে মধ্যপ্রাচ্যগামী 554টি ফ্লাইট বাতিল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে গত 18 দিনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। বেবিচক জানায়, গত 28 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত বিভিন্ন দিনে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইটগুলো বাতিল করা হয়। এর মধ্যে 2 মার্চ সর্বোচ্চ 46টি ফ্লাইট বাতিল হয়েছে।